যদি হাসিনার পতন না হতো, এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো বিএনপির জন্য পরীক্ষাটা কি কঠিন হয়ে যাচ্ছে। সরকারের নীতি ও কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে, বলছেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো আবারও 2 দিনের রিমান্ডে সেলিনা হায়াৎ আইভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির জন্য পরীক্ষাটা কি কঠিন হয়ে যাচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বড় হলে সমস্যাও বেশি, দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি। 2রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সরকার আলোচনা করছে। প্রতিটি দলেরই নিজস্ব আদর্শ লক্ষ্য রয়েছে। কিছু মিডিয়ায় বিএনপি সংস্কার মানছে না এমনটা বলা হচ্ছে, কিন্তু সত্যটা হলো সংস্কার প্রশ্নে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে। ওই দিনই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একটি তালিকা তুলে ধরেছেন। সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশন কোন বিষয়ে মোট কতগুলো সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য উপস্থাপন করেছেন এবং তার মধ্যে বিএনপি কতটি সুপারিশের বিষয়ে সম্পূর্ণ এবং আংশিক ঐক্যমত্য পোষণ করেছে তা সুনির্দিষ্ট করা হয়েছে। তাতে দেখা যায় বিএনপি অধিকাংশ সুপারিশের সঙ্গে একমত এবং আরও অনেকগুলোর বিষয়ে আংশিকভাবে একমত পোষণ করেছে। এ কথা অস্বীকার করার উপায় নেই। এসব ক্ষেত্রে বিএনপিকে তার পরবর্তী দলীয় অবস্থান পরিবর্তনও করতে হয়েছে। তা সত্ত্বেও কিছু মিডিয়ায় বিএনপি সংস্কার মানছে না এমনটা বলা হচ্ছে কেন? এমনকি বৃহত্তর জনপরিসরে এমন একটি ধারণা হয়েছে যে তাও অস্বীকার করা যায় না। এর কারণ বোঝাও খুব একটা কঠিন কাজ নয়। যেমন আমরা স্মরণ করতে পারি, জুলাই অভ্যুত্থানে বিজয়ের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে প্রধানত 3টি কাজ সুসম্পন্ন করার দায়িত্ব নিয়ে। 1. অতীত স্বৈরাচারের বিচার। 2. রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং 3. একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনরুদ্ধার। এর মধ্যে বিচারের প্রক্রিয়াটি চলমান রয়েছে, তবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা সম্ভব নয়। এটি সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারভুক্ত। দ্বিতীয় বিষয়টি হলো সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন সেই প্রক্রিয়াও অব্যাহত রেখেছে, তবে এই প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আশা নিরাশার দোলাচলও রয়েছে। এর কারণ, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার বলতে আমরা যা বুঝি সেখানে প্রধান বিষয় হলো 72-এর সংবিধানের খোলনলছে বদলে দিয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনের উপযোগী একটি নতুন সংবিধান প্রণয়ন করা। বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশকৃত অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করলেও এই ক্ষেত্রে দলটির নিজস্ব কিছু নীতিগত দৃষ্টিভঙ্গি এবং অবস্থান রয়েছে। উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি, নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন, 72-এর সংবিধানে মূলনীতিসমূহ পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, সংখ্যানুপাতিক নির্বাচন, জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রভৃতি। এই বিষয়গুলো সংস্কার প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু থেকেই উপজীব্য ছিল। আলোচনা ধারাবাহিকতায় এক একটি বিষয় এক এক সময় প্রাধান্য হারিয়েছে, সেই জায়গায় নতুন চিন্তার স্থান হয়েছে এবং তা নিয়ে আলোচনা এগিয়েছে। আবার দেখা গেছে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় কিছুদিন পর পর পুরনো বা প্রাধান্য হারানো এক একটি বিষয়ে নতুন করে উত্থাপিত হচ্ছে। বলা বাহুল্য, নতুন করে উত্থাপিত এই পুরনো বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা শুরু থেকেই ছিল, এখনও আছে এবং এই মতভিন্নতা অবস্থানের সম্ভাবনা কম বলেই ধারণা করা যায়। এইরকম পরিস্থিতির মধ্যে দেশে এখন জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালনের নানা আয়োজন চলছে। এই অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোর শিক্ষার্থীরা, সুশীল সমাজ সবাই নিজ নিজ অবস্থান থেকে নানান কর্মসূচি পালন করছে। এর পাশাপাশি চলছে 30টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনাও। তবে এই আলোচনার প্রধান লক্ষ্য অর্জিত না হলে, অর্থাৎ ভবিষ্যতে এদেশে কোনো সরকার আর কোনোদিন যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেই উদ্দেশ্যে রাষ্ট্র কাঠামো প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা সম্ভব না হলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। বিষয়গুলো সেই জন্যই ঘুরে ফিরে বারবার সামনে আসছে। এই যেমন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 2রা জুলাই সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত এক পথসভায় বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদ দিয়ে নির্বাচন হলে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না, আর সেই নির্বাচন জনগণের নির্বাচনও হবে না। আমরা শুরু থেকে এনসিপির দাবি এবং বক্তব্য অনুসরণ করলে দেখব
দেখব যে তার এই বক্তব্যের মধ্যে নতুন করে কিছু উত্থাপন করা হয়নি। তবে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ধারাবাহিকতা অনুসরণ করলে দেখব এই যে নতুন সংবিধান রচনা এবং এই দাবির মধ্যে নিহিত গণপরিষদ গঠন সেটি অনেকটাই আড়ালে চলে গিয়েছিল। এখন আবার তা নতুন করে সামনে এলো। ঐকমত্য কমিশনের আগামী বৈঠকে হয়তো বিষয়টি নিয়ে নতুন করে কিছু আলোচনার দরকার হবে। তবে এ বিষয়ে বিএনপি নীতিগত অবস্থানের যে ভিন্নতা রয়েছে তা আমরা সবাই জানি। ওই দিনই নাহিদ ইসলাম আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে, জুলাই সনদ এই মাসে হওয়ার কথা, সেই সনদ আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিজয় হবে ইনশাল্লাহ। এই জুলাই সনদ প্রণয়নের বিষয়ে বিএনপির সঙ্গে এনসিপি ও জামায়াত সহ অন্য কয়েক দলের মতভিন্নতা রয়েছে। বিএনপি তো জুলাই সনদের একটি খসড়া ঐকমত্য কমিশনের কাছে উপস্থাপন করে রেখেছে। এর মধ্যে আবার উত্থাপিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ, যা এর আগেও একাধিকবার আলোচনায় ছিল এবং প্রাধান্য হারিয়েছিল। এই যে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় বলে যেগুলোকে বিবেচনা করা যায়, সেগুলোর বিষয়ে যথেষ্ট অগ্রগতি না হলে তো নির্বাচন আয়োজন করা হবে না কিংবা করা যাবে না। কারণ এনসিপি সহ অনেক দলই সেটা মানবে না। এমনকি অন্তর্বর্তী সরকারের লক্ষ্য তাতে অপূর্ণ থেকে যাবে। সংস্কারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে বলে যে শর্ত সাপেক্ষ পরীক্ষায় বিএনপি অবতীর্ণ হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের লন্ডন বৈঠকে, সেই পরীক্ষা থেকে বিএনপি এখন আর বোধহয় পিছপা হওয়ার সুযোগ নেই। তবে এই পরীক্ষাটি ইতিমধ্যে কিছুটা কঠিন হয়ে গেছে বলে পর্যবেক্ষকদের অভিমত। তা আরও বেশি কঠিন হবে কিনা বিএনপির অবস্থানের উপর তা নির্ভর করবে। যদি হাসিনার পতন না হতো, এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, এই বাংলাদেশে তার আর জায়গা হবে না। গতকাল রাত 8টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার 0 পয়েন্টে বড় মসজিদের সামনে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ডিসিএসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। যারা প্রশাসনে আছেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। আপনারা ভুলে যাবেন না গত 16 বছরে ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে। আপনারা ভুলে যাবেন না, এই দিন না আরও দিন আছে। আমরা আপনাদের বলবো না আপনারা এনসিপি পন্থী হন, আওয়ামী লীগ পন্থী রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এই বাংলাদেশে যদি সেই স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, এই বাংলাদেশে তার আর জায়গা হবে না।